হ্যাঁ, দেশের ভেতরে বাইরে যে যেখানে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে জানাই আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। তাহলে প্রিয় দর্শকবৃন্দু, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। আপনাদের সাথে অনুষ্ঠানটি পরিচালনার জন্য রয়েছি আমি রেহানা পারভিন। আবারও একবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের শিক্ষার আলো .com কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ভিত্তিক অনুষ্ঠান সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা এর আজকের আলোচনায় আজকে আমরা বেশ কয়েকজন উপস্থিত হয়েছি। আমার সঙ্গে যারা আছেন দেখতে পাচ্ছি দুজন হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছেন। আসলে আমাদের নেট প্রবলেম অনেক হয় এই কারণে। তো আমার সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় আছেন এম.এ. মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার আলো .com। অত্যন্ত পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে এই শিক্ষার আলো .com তিনি পরিচালনা করে যাচ্ছেন। আমরা ওনাদের এই পেজে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখেছি এবং শিক্ষামূলক যে ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলোই আমরা দেখতে পেয়েছি। তো আজকে আমার সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত থাকবেন, আমরা সামান্য আলোচনা করব, সে তাদেরকে আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আছেন আজকে মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, গোয়ালন্দ, রাজবাড়ী। আমি আশা করছি আমাকে শোনা যাচ্ছে। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি। এবার ডিভাইস চেঞ্জ করেছি, আপনি বলেন। এরপরে আরো একজন আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, দৌলতদিয়া মডেল হাই স্কুল, গোয়ালন্দ, রাজবাড়ী। আর তারপরে আমাদের সঙ্গে আরো একজন যুক্ত আছেন রিনা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন হাই স্কুল, ফরিদপুর। তাহলে সম্মানিত সুধী, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের কমেন্টস বক্সে আপনারা আমাদের আজকের অতিথিবৃন্দদের প্রশ্ন করতে পারেন। যে কোনো প্রশ্ন যদি সম্ভব হয় অবশ্যই তারা উত্তর দিতে চেষ্টা করবেন। তাহলে আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো এরপরে আমি তো পরিচয় দিয়ে দিলাম। এখন আমি আমাদের সম্মানিত অতিথির মুখ থেকে আমরা তাদের পরিচয় আমরা একবার একটু শুনবো। তারা নিজেদের পরিচয় দিবেন। তাহলে আমি প্রথমে আমার শ্রদ্ধেয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, গোয়ালন্দ, রাজবাড়ী। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় থাকবেন। আশা করছি আমরা অনেক ভালো কিছু আপনার কাছ থেকে শুনবো এবং আমাদের দর্শক উপকৃত হবেন এবং আমরা সবাই সেগুলো শুনে উপকৃত হব। এরপরে আমি যাচ্ছি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, দৌলতদিয়া মডেল হাই স্কুল। আপনার কাছে আপনি আপনার নাম পরিচয়টা আপনি দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, দৌলতদিয়া মডেল হাই স্কুল, গোয়ালন্দ, রাজবাড়ী। ধন্যবাদ স্যার, আপনি আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। এরপরে আমি যাচ্ছি রিনা পারভিন, আপনার কাছে আপনার পরিচয় আপনার মুখ থেকে শুনতে চাইছি। ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? আপনি বললেন। আসসালামু আলাইকুম, আমি রিনা পারভিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন হাই স্কুল, ফরিদপুর। ধন্যবাদ। শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে এবং আমরা ভালো মতো শুনতে পাচ্ছি। আমি প্রথমে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যদি আজকে সবসময় আমরা নেট প্রবলেমে ভুগি, আমাদের নেট কিন্তু যে কোনো সময় আমরা ডিসকানেক্ট হয়ে যেতে পারি। তো আমরা যারা থাকবো, যদি আমি কখনো ডিসকানেক্ট হয়ে যায় তো আপনারা চালিয়ে যাবেন ইনশাল্লাহ, তো যাতে আমাদের অনুষ্ঠান কখনো বিঘ্ন না ঘটে। স্যার, আমি এই করোনাকালীন সময়ে আমরা ঘরে বসে
সবসময় কিন্তু একটা জিনিস চিন্তা করেছি যে আমরা কিছু একটা করার চেষ্টা করেছি এবং করছিও সেটা। স্যার, আমি প্রথমে আমার সম্মানিত মাধ্যমিক স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই, যার সামনাসামনি সুনাম আমি করব না, কারণ তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, যার না বললেই নয়। কারণ আমি আমার দেখা মতে যে এই গোয়ালন্দ উপজেলার এমন কোন শিক্ষক বলতে পারবেন না যে কোনো কাজের জন্য তার কাছে গিয়েছেন এবং বিমুখ হয়ে ফিরে এসেছেন। আমি দেখেছি যে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কারণ অনেক সময় দেখা যায় আমরা কোনো শিক্ষা অফিসার কোনো স্কুলে বা মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে আসলে অনেকে ভয় পায় যে আসতেন হয়তো কোন ভুল ধরে ফেলেন, কিন্তু ওনাকে আমরা এই পর্যন্ত এই ধরনের কোনো কিছু দেখিনি। আমি সেটাই বলছি। এই কারণে পজিটিভ মাইন্ডের মানুষ হিসাবে যেটা এক কথায় বলা যায় সেটা আমার এই স্যার। তো তারপরেও আমি স্যারের মুখ থেকে আজকে শুনবো, আমি বলবো কম, আমরা অতিথিবৃন্দের কাছ থেকে বেশি শুনবো। স্যার, আমি আপনাকে প্রথমে একটা আলোচনা করার জন্য অনুরোধ করব। স্যার, এই যে করোনাকালীন সময়ে শিক্ষকরা সবসময় ছাত্রছাত্রী সামনে থাকেন এবং ব্ল্যাকবোর্ড তারপরে পাঠদান করেন, করে থাকেন, সচরাচর যেটা হয় ব্ল্যাকবোর্ড থাকে, বোর্ডের ইউজ করেন এবং সামনে ছাত্রছাত্রীরা থাকেন, এভাবেই তারা কিন্তু পড়িয়ে থাকেন। কিন্তু এখন স্যার, এই যে করোনার সময়ে আমরা দেখতে পাই বা আমরাও করে থাকছি সেটা হচ্ছে স্যার বই খাতা এগুলোর বদলে এখন হচ্ছে স্মার্টফোন কিংবা টিভির পর্দায় এই শিক্ষা ক্ষেত্রের যে বিবর্তন, স্যার আপনি এটা কিভাবে দেখছেন এবং এই অনলাইন পাঠদান গুরুত্ব কতটুকু তাৎপর্য বহন করছে? আমরা আপনার মূল্যবান বক্তব্য শুনবো স্যার। ধন্যবাদ রেনা ম্যাডাম, সুন্দর উপস্থাপনা এবং আজকে সঞ্চালনায় রয়েছে। আরো ধন্যবাদ জানাচ্ছি আজকে শিক্ষার আলোর নির্বাহী সম্পাদককে। সুন্দর সুন্দর প্রোগ্রামের আগেও হয়েছে, আর যে প্রশ্ন আপনি বা যে বিষয়টি উপস্থাপন করলেন সুন্দর সুন্দর বিষয়। একটা বিষয় আমরা কিন্তু অবগত আছি যে এই যে আগে আমাদের যে প্রথাগত বা যে পদ্ধতিতে শিক্ষাদান পদ্ধতি আমাদের দেশে হয়, এটা মানে উভমুখী আর কি। ক্লাসরুমে শিক্ষক বলেন, শিক্ষার্থী শুনে, শিক্ষার্থীরা প্রশ্ন করে, শিক্ষক উত্তর দেন, এই প্রক্রিয়ায় আর কি। আর এটা খুনসুটি যে বাচ্চারা ক্লাসরুমে একটু দুষ্টামি করবে, এটা প্রাণবন্ত থাকে আর কি, ছুটে বেড়াবে, আবার ক্লাস বসবে, ক্লাস পরিবর্তন করবে। কিন্তু এই করোনাকালীন সময় আমরা এখন সেই মার্চের 16 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তারপরে মার্চ গেল, এপ্রিল থেকে শুরু হয়েছে অনলাইনে এই পাঠদান। আপনারা জানেন যে আমাদের দেশে না, উন্নত বিশ্বে কিন্তু এই অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক আগে থেকে প্রচলিত। অনেক উঁচু মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এটা প্রচলিত, এটা তারা অনলাইনে পাঠদান করে এবং অনলাইনে শিক্ষা ব্যবস্থা রয়েছে কিছু কিছু কোর্সে, এবং সেখানে সার্টিফিকেশনটাও হয়ে থাকে। কিন্তু আমাদের দেশটা আমরা যে ব্যবস্থায় আছি, আমাদের এখন যদি বলি খাতা কলম থেকে আমরা যে চলে আসছি, আমরা যে বর্তমান যে প্রয়োগ করছি, আমাদের অধিদপ্তর থেকে যেটা বলেছে যে আমরা সংসদ টিভির মাধ্যমে শিক্ষার্থীদের লেসন গুলো উপস্থাপন করা হচ্ছে, তাই না? তো শিক্ষা ব্যবস্থায় কিন্তু ওয়ান ওয়ে পদ্ধতিতে তেমন ফলপ্রসূ হয় না। আমরা দেখি যে যেটা উভমুখী হলে সেটাই কিন্তু ফলপ্রসূ হয়। যে তবে সংসদ টিভি প্রতিনিয়ত যে আমাদের অনেক থেকে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী, একাদশ, কারিগরি, মাদ্রাসা সব শ্রেণীর ক্লাসগুলো নিচ্ছে, কিন্তু এটা ওয়ান ওয়ে সিস্টেম। কিন্তু ওয়ান ওয়ে সিস্টেমে তেমন ফলপ্রসূ হচ্ছে কিনা জানি না, অনেক অঞ্চলেই কিন্তু এটা তেমন ফলপ্রসূ হয়তো নাও হতে পারে। আবার আমাদের সামাজিক অবস্থান বা অর্থনৈতিক প্রেক্ষাপটে দেখি যে শহরের বাচ্চাগুলো কিন্তু ইতিমধ্যেই তারা জুম ক্লাস করছে, এটা অনেকটা উভমুখী বলি, ইন্টারাকশন হচ্ছে, শিক্ষার্থী কথা বলছে, টিচাররা কথা বলছে, শিক্ষার্থীরা সেটা গ্রহণ করছে, আবার যেটা পারছে না তারা প্রশ্ন করতে পারছে। কিন্তু এই পরিবেশ থেকে কিন্তু আমাদের যে বর্তমান যে পরিবেশ, অনেক শিক্ষার্থী কিন্তু এভাবে খাপ খাওয়াতে পারছে না। অর্থাৎ শহরের বাচ্চাগুলো অনেকটা তাদের ডিভাইস অ্যাভেলেবল আছে বা আর্থিক সামর্থ্য আছে, তারা সেটা ব্যবহার করতে পারছে। কিন্তু আমরা যারা এই যে পাড়াগাঁয়ের গ্রামের স্কুলগুলো, সব শিক্ষার্থী এই ডিভাইস সম্পর্কেও সচেতন না, এবং
অভিভাবকের কিন্তু এই ডিভাইস অ্যাভেলেবল না বা স্মার্টফোন নাই। তারা কিন্তু অনেকটাই কিন্তু এই যে আমরা অনলাইন স্কুলগুলো বা অনলাইন ক্লাসগুলো নেওয়া হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে, অনেকেই কিন্তু না, আমরা দেখি যে অনেক ক্লাস নিচ্ছে কিন্তু ভিউয়ার 1-2 জন। তাহলে দেখেন আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল এখন যে শিক্ষা ব্যবস্থা ছিল এটা অ্যাডাপ্টেশন করতে আমাদের অনেক দিন লেগে যাবে যদি ডিভাইস অ্যাভেলেবল না হয় তাদের। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে কি বলবো অভিভাবকের জন্য অস্বস্তিরও ব্যাপার হয়েছে। যখনই বলা হচ্ছে জুমে ক্লাস নেওয়া হবে বা স্মার্টফোন দরকার, বাচ্চাকে বলা হচ্ছে, বাচ্চা সে অভিভাবককে বলছে কিন্তু অভিভাবক সেটা সামর্থ্য নাই। সেক্ষেত্রে কিন্তু অভিমান করে শিক্ষার্থী কি আত্মহত্যাও করতে পারে, এমন ঘটনা করতে পারে, এমন একটা ঘটনাও ঘটেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এই যে পরিবেশ দেখেন, এই পরিবেশ থেকে অ্যাডাপ্টেশন বা আমরা যদি বলি যে এই করোনাকালীন সময় আমরা দ্রুতই অতিক্রম করতে যাচ্ছি, এটাও কিন্তু আমরা এখনো বলতে পারছি না। একটা বছর সেই 26শে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে, শেষ পর্যন্ত ক্লাস পরীক্ষা হবে না বিধায় অ্যাসাইনমেন্টে চলে আসছে, তাই না? এখন অভ্যস্ততা একটা ব্যাপার যে আগে যে খাতা কলম ছিল এখন খাতা কলম বা নাই, শুরু হয়েছে কি মোবাইল বা ট্যাব বা কি বলে ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন ডিভাইসে সবাই যুক্ত হচ্ছে, তাই না? এখন শহরের বাচ্চারা এটা অ্যাভেল করতে পারছে কিন্তু আমাদের এই গ্রামের বাচ্চারা কিন্তু অ্যাভেল করতে পারছে না। জি স্যার। জি, আর কেউ বলছেন মনে হয়? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি এখন এই পর্যায়ে শহীদুল ইসলাম স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাইবো, আপনি তো একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, আপনি একটা প্রধান শিক্ষক হিসাবে আপনাকে অনেক কিছু কিন্তু মেনটেন করে চলতে হয়, কারণ আপনি সব দিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, সব দিকে কিন্তু আপনার নজর রাখতে হবে। এই যে অনলাইন পাঠদান, এই ক্লাস প্রতিষ্ঠানের যে কিভাবে চলছে এবং কখন শুরু করলেন, তারপরে কিভাবে পাঠদান আসলে সঠিকভাবে হচ্ছে কিনা, প্রত্যেক শ্রেণীর পাঠদান সেটা ঠিকভাবে আসলে শিক্ষার্থীর কাছে পৌঁছেছে কিনা, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন। শহীদুল ইসলাম স্যার, আপনি মিউট। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করছেন সঞ্চালক রেহানা পারভীন। আমি ধন্যবাদ জানাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুর রহমান স্যার, অত্যন্ত চমৎকার ভাবে তার উপস্থাপনা করলেন। আমি শুরুতেই বলতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষার আলো .com এর নির্বাহী সম্পাদক এম এ মারুফ সোহেলকে। সেই সাথে আমি আজকে শিক্ষা আলো .com কর্তৃক আয়োজিত সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা শীর্ষক আলোচনা আমাদের মাঝে উপস্থিত আছেন সঞ্চালক হিসাবে রেহানা পারভীন, উপস্থাপিকা শিক্ষা আলো .com, আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের গোয়ালন্দ উপজেলার সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহমুদুর রহমান স্যার। আমাদের মাঝে আরেকজন গুণী শিক্ষক উপস্থিত আছেন জনাব রিনা পারভীন, সহকারী শিক্ষক, ফরিদপুর সদর, ফরিদপুর। আমি আমাদের এই আলোচনায় যারা যুক্ত আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া প্রকাশ করছি, তিনি আমাদেরকে ভালো রেখেছেন, আমরা সুস্থ আছি। শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রাখি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যার নেতৃত্বে দেশ এই করোনাকালেও এগিয়ে চলেছে, যিনি বাংলাদেশের ডিজিটালের রূপকার, যার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি। আমরা যার সুফল এই অনলাইন ডিজিটালের যে সুফলটা ভোগ করছি সারা বাংলার মানুষ, এটা সম্ভব হয়েছে আমাদের সরকার প্রধানের জন্য। এই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনলাইনে ক্লাস কিভাবে শুরু করলাম
এটা যদি বলতে যাই, প্রথমে যেতে হবে যখন আমাদের সকল প্রতিষ্ঠান প্রাণপণ চেষ্টায় শিক্ষকদের একেবারে রানিং হয়ে গেছে, ক্লাস মার্চে ক্লাস চলছিল, আমাদের ছাত্রছাত্রীর কোলাহলে স্কুল খুবই সুন্দরভাবে চমৎকারভাবে চলছিল। এরই মাঝে হঠাৎ চীনের রোহান প্রদেশের করোনার প্রাদুর্ভাব লক্ষ্য করা গেল এবং সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়ল, যেটা বাংলাদেশেও বাদ যায়নি। আমাদের 2020 সন, এই সনটা ছিল মুজিব বর্ষ। এটা সরকার নানা প্রোগ্রাম হাতে নিয়েছিল, যেটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষকদের সহযোগিতা পরিকল্পনা করেছিলাম। কিন্তু হঠাৎ আমাদের এটা ভেস্তে গেল। আমাদের সরকার প্রধান চিন্তা করে, কমলমতি ছাত্র চিন্তা করে স্কুল বন্ধ ঘোষণা করে দিলেন। আমরা শিক্ষকগণ অতি অল্প পরিসরে কমিটির সদস্যদের নিয়ে, স্টুডেন্ট কমিটির ছাত্রদের কিছু সংখ্যক নিয়ে বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর শতবর্ষ পালন করি। চলে আসলো রমজান, আমাদের দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল করোনা। টিভি খুললেই শুধু লাশের মিছিল, ফেসবুক খুললেই সামাজিক বন্ধন দেখা যায় লাশ আর লাশ, ভয়াবহ অবস্থা। এদিকে ট্রেন বন্ধ হয়ে গেল, গণপরিবহন বন্ধ হয়ে গেল, দূর দূরান্তের শিক্ষক স্কুল আসতে পারছিল না। আমরা কিন্তু অফিস আদালত খুলে রেখেছিলাম। সকল কর্মকর্তা, সচিবালয় থেকে যত পুলিশ প্রশাসন, ডিসি অফিস, শিক্ষা অফিস, ইউনো অফিস সব খোলা ছিল। কাজকর্ম স্থগিত হয়ে গেছিল, কিন্তু প্রধান প্রধান দপ্তর কিন্তু খোলা ছিল। তারা জীবনের রিস্ক নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এই সেবায়। আমরা নেট প্রবলেম হচ্ছে, সকলেই আসলে কাজ থেকে যদিও সরে গেছিল, কিন্তু অফিসাররা সরে যায়নি। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার, পুলিশ, জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হচ্ছিল এবং অনেকেই আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। বিশেষ করে যখন রাজবাড়ী করোনা আক্রান্ত হলো, বিশেষ করে আমার দৌলতদিয়ায় বেশি আক্রান্ত হয়েছিল। আমার একজন শিক্ষক, একজন শিক্ষার্থী আক্রান্ত হয়েছিল। ঈদের কয়েকদিন আগে আমি জানতে পারলাম আমার শিক্ষার্থী করোনার লক্ষণ দেখা যাচ্ছে। তাকে আমি পরীক্ষায় আয়োজন করলাম, কিন্তু বাড়ি থেকে পরীক্ষা করাবে না। যে পরীক্ষা করলে যদি পজিটিভ হয় তাকে নিয়ে যাবে আইসোলেশনে, তাকে আর ফেরত দেওয়া যাবে না। এটা কুসংস্কার ঘটনা হলো। কিন্তু আমি তাকে পরীক্ষার ব্যবস্থা করলাম, গোয়ালন্দ হেলথ কমপ্লেক্সে যোগাযোগ করে, আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করলাম, ইউনো স্যারের সাথে যোগাযোগ করলাম। পরে ওই জায়গা থেকে ডাক্তার এসে তার বাড়ি থেকে নমুনা নেওয়া হলো করোনার, এবং 6 জনের, তার মধ্যে আমার ছাত্রী ধরা পড়লো। পরবর্তী তাকে নিয়ে যাওয়া হবে রাজবাড়ী আইসোলেশনে সদরে, কিন্তু বাড়ি থেকে খুবই অবহেলিত নিরিব ফ্যামিলি ওই ছাত্রীটি ছিল। মানে রাস্তার পাশে তার বাড়ি, নদী ভাঙন এলাকা। আমরা নদী ভাঙন এলাকা, পদ্মার পরে মানুষ, ভাঙন এলাকা এবং জি হ্যাঁ। তারপরে তাকে আমরা ওই চিকিৎসার ব্যবস্থা করলাম। তারপরে তার বাড়িতে আসলে খুবই অবস্থা খারাপ। আমি শিক্ষকের নিয়ে সাহায্য সহযোগিতা করলাম, জনপ্রতিনিধি সংগঠনের মাধ্যমে তার সাহায্য সহযোগিতা করলাম, খোঁজ খবর নিলাম। এবং আমি মাঝে মধ্যে শিক্ষা অফিসে যাই, স্যারের সাথে যোগাযোগ করি কি করবে এখন। ছাত্রছাত্রী বিচ্ছিন্ন হয়ে গেল, স্কুল নিষ্প্রাণ মরুভূমি, ছাত্রছাত্রী ছাড়া তো স্কুল আসলে অচল। তখন স্যার বলল ধৈর্য ধরুন, সরকার থেকে নির্দেশনা আসবে। এর মধ্যে সরকার আসলে শিক্ষা মন্ত্রণালয়, সরকার প্রধান কিন্তু উনি বসে নাই, উনি আমাদের জন্য ভাবছেন, কোমলমতি শিশুদের জন্য ভাবছেন। সংসদ টিভির মাধ্যমে আমাদের ক্লাস শুরু হয়ে গেল এবং রাজবাড়ী অনলাইন ক্লাস শুরু হলো। এখানে যে সঞ্চালক সাহেব আছেন, রাজবাড়ী অনলাইনে ক্লাস নিয়েছেন দেখছি। গোয়ালন্দ উপজেলা আমাদের মাধ্যমিক শিক্ষক অফিসার, বিশেষ করে একাডেমিক সুপারভাইজার তাহনা ম্যাডাম স্যারের সাথে অনবরত কাজ করেছেন। আমাদের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে তিনি রুটিন প্ল্যান করেছেন। এখন আসছে হ্যাঁ, এরপরে আমরা গোয়ালন্দ উপজেলা মাধ্যমে আমাদের সকল শিক্ষক অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলাম, যাতে অনলাইন ক্লাসটা জোরদার হয়। এই জন্য আমার স্কুলের নামে অনলাইন শুরু করেছি। তো ইতিমধ্যে আমাদের ডিসি সাহেব, জেলা বা এডিসি শিক্ষা আমাদের জুম মিটিং এ বলেছেন যে প্রতি স্কুল থেকে অনলাইন ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সামনে শুনবো আপনার অনলাইন স্কুলের যে কেমন চলছে, এটা শুনবো। ধন্যবাদ স্যার। আমরা এই সময় আমরা একটু
রিনা ম্যামের কাছে, তার একটু অভিজ্ঞতা শুনি। তো এই করোনাকালীন সময় ম্যাম আমাদের কিন্তু বেশ লম্বা একটা ছুটি যাচ্ছে, কারণ আমরা একদিন ছুটি চেয়ে পাই না, আর এখন মাসের পর মাস প্রায় বছর হতে চললো, তাই না? তো এই ছুটির সময়ে ম্যাম আমরা দেখেছি যে অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে ভাবছেন। তো অনেকেই নিজের স্কিল বাড়াচ্ছে, ডেভেলপ করছেন, তেমনি অনেকে আবার বিভিন্ন অপশনে কাজ করছেন। তো অনেক ধরনের কাজ করছেন, কিন্তু আপনি অনেক এই অপশন থাকা সত্ত্বেও কোন চেতনা থেকে আপনার এই অনলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহ জন্মালো, আমরা এটা একটু আপনার কাছ থেকে শুনি। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা সবাই একটু মিউট করে রাখি, তাহলে মনে হয় ভালো শোনা যাবে। শুভ সন্ধ্যা। সঞ্চালককে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার আলো পেজে পরিকল্পনা ও ব্যবস্থাপক MA মারুফ সোহেল স্যারকে, যে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন শিক্ষকদের ত্বরান্বিত, শিক্ষকদের অ্যাক্টিভিটিসকে তুলে ধরার জন্য। তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকেও ধন্যবাদ। আমাদের মাঝে আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার MD মাসিদুর রহমান স্যার, গোয়ালন্দ রাজবাড়ী। আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার, প্রধান শিক্ষক, গোয়ালন্দ রাজবাড়ী। সঞ্চালককে নাই বললাম। আমাকে সঞ্চালক রেহানা আপা যে প্রশ্নটি করেছেন, আমি কোন চেতনা থেকে অনলাইন ক্লাস শুরু করেছি। 17ই মার্চ যখন আমাদের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, ওই দিন সারা বাংলাদেশে জাতির পিতার জন্মদিন নিয়ে অনুষ্ঠান ছিল, আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে। ওই দিন আমরা রাত্রের বেলা এই মেসেজটি পেলাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমার শিক্ষার্থীরা আমাকে সকাল বেলায় ফোন করতে থাকে যে ম্যাডাম, আমরা যে প্রস্তুতি নিয়েছি 17ই মার্চের কবিতা আবৃত্তি করব, আমরা গান গাইব, নাটক মঞ্চস্থ করব, সেই প্রোগ্রামগুলি কোথায় কি হবে? জি ম্যাডাম বলছি, মানে চেতনাটা যেহেতু বলা হচ্ছে একটু বলি। তো তারপরে আমি শিক্ষার্থীদের বললাম, আচ্ছা দেখছি, আমি আগে স্কুলে যাই। দেখি আমার শিক্ষার্থীরা বলার পরেও গেটের কাছে কয়েকজন দাঁড়িয়ে আছে এবং পিয়ন গেট বন্ধ করে রেখেছে, গেটম্যান। তারপরেও তারা ঢোকার চেষ্টা করছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে স্কুলে আসার বা এই অনুষ্ঠানে থাকার যে তাগিদটা, ওটা আমি দেখেছি। আর ওই চেতনা থেকে আমি ক্লাস শুরু করলাম এপ্রিলের মাঝামাঝি আমরা কয়েকজন অ্যাম্বাসেডার শিক্ষক ক্লাস শুরু করলাম এপ্রিলের মাঝামাঝি। তখন আমরা অনলাইন ক্লাস নিতে অতটা পারঙ্গম ছিলাম না, মোবাইল রোটেটটাও ঠিকভাবে করতে পারতাম না, কিন্তু ক্লাস নেওয়ার জন্য যে আন্তরিকতা বা যে চেষ্টা, এটা কিন্তু কোনো অভাব ছিল না। তারপরে তো আরো আছে, ওই সময় লকডাউন পড়ে গেল। ক্লাস নেওয়ার জন্য যে সমস্ত
জিনিস লাগে তাও ছিল না, বের হইতে কষ্ট হচ্ছে, সেগুলি ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, কেবল আনতে কষ্ট হচ্ছে, স্ট্যান্ড আনতে কষ্ট হচ্ছে, মাইক্রোফোন আনতে কষ্ট হচ্ছে, সব মিলিয়ে আস্তে 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 করে অনলাইন ক্লাস করেছি, কষ্ট করে করেছি। তবে আমি হয়তো প্রথম দিকে করেছি অনেক, এখন একটু কম করছি অনলাইন ক্লাস, তো করবো, এখন আবার শুরু করবো ইনশাল্লাহ। যেহেতু সারাটা বছরই চলে যাচ্ছে, আবারও তো জানুয়ারি আসছে, তো এই চেতনা থেকেই আমার অনলাইন ক্লাস শুরু। ম্যাডাম, ধন্যবাদ ম্যাডামকে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। আমাদের অনেক ভালো ভালো ইনফরমেশন পাচ্ছি আমাদের কাছ থেকে। আমি আশা করব আমাদের দর্শকরা অনেকেই আমাদের ধন্যবাদ জানিয়েছেন এবং সবাইকে শুভকামনা জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, শিক্ষাআলো.com এর সঙ্গে থাকার জন্য। তাহলে স্যার, আমি এবার আমার শ্রদ্ধেয় মাধ্যমিক স্যারের কাছে আসছি। স্যার, এই যে অনলাইন ক্লাস যখন শুরু করতে চাচ্ছিলেন, আপনার তাগিদ থেকে যে আপনি অনলাইন ক্লাস শুরু করবেন, ঠিক তখন স্যার আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? যেমন আপনি কি ঠিকমতো সেই ক্লাস নেওয়াতে পেরেছেন, যে শিক্ষকদের একত্রিত করে শিক্ষকদের সবাইকে এই ক্লাসে আবদ্ধ করার জন্য এই যে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, নাকি শিক্ষকরা আপনার বলার সঙ্গে সঙ্গে সবাই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছেন? ধন্যবাদ ম্যাডাম। আপনার বোধহয় মনে আছে প্রাথমিক সূচনা অনলাইন স্কুল সম্পর্কে আপনাকে প্রথমে অনুরোধ করেছিলাম, আপনারা যারা আমার রাজবাড়ী জেলার যারা সম্মানিত জেলা অ্যাম্বাসেডর ছিলেন, আমরা প্রথমে চিন্তা করলাম যে জেলা অ্যাম্বাসেডর যারা রয়েছে, যারা আইসিটি দক্ষ, তারা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে রাজবাড়ী থেকে আমরা শুরু করতে পারি। সে শুরুক্ষণের ঘটনা বোধহয় আপনি তো তার সাক্ষী একজন। আমার রাজবাড়ী, আমার গলন্দকে রিপ্রেজেন্ট করেছেন আপনি, একমাত্র শিক্ষক যে গলন্দ কে রিপ্রেজেন্ট করেছেন, যে রাজবাড়ী আমরা প্রথম যে রাজবাড়ী অনলাইন স্কুল খোলা হয় তাকে প্রথম ক্লাস নিয়েছেন। তারপরে প্রায় 2 মাস পর বোধহয় আমরা চেষ্টা করলাম আমাদের গলন্দ উপজেলা উদ্বুদ্ধ হয়েছিলাম, কারণ আপনার আদর্শ এবং আপনার আগ্রহ ছিল, আপনার দক্ষতা ছিল, সেগুলোই উপস্থাপন করেছেন। একাগ্রতা ছিল, আপনার ইচ্ছা ছিল, ঐকান্তিকতা ছিল মূলত। কিন্তু দেখেন, তারপরে আমাদের আরো 2জন জেলা অ্যাম্বাসেডর ছিল, তোয়েব সাহেব আমাদের এবং আদেলোয়ার সাহেব, 2জন শিক্ষককে কিন্তু পরবর্তীতে আমরা এনগেজ করতে পেরেছি এবং আরো কিছু শিক্ষককে আমরা উদ্বুদ্ধ করেছি। কিন্তু ওই যে বললেন যে কিছু চ্যালেঞ্জ কিন্তু রয়েই গেছে, তাই না? প্রাথমিকভাবে যে প্রত্যেকেরই কিন্তু স্মার্টফোন নাই, এই সংক্রান্ত কিছু ডিভাইস প্রয়োজন হয় যেখানে দাঁড়িয়ে ক্লাস নেবেন। হ্যাঁ, সেই ধরনের ডিভাইস না থাকার কারণে বা স্কুলে সে ধরনের পরিবেশ না থাকার কারণে কিন্তু প্রথমে অনেক টিচারই কিন্তু আগ্রহ হারিয়ে ফেলেছে যে ক্লাস কিভাবে নিব, তাই না? ম্যাডাম মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন, আমরা মনে হয় আছি। ম্যাডাম কি ডিসকানেক্ট হয়ে গেছেন নাকি? না স্যার, আমি আছি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকেন, অসুবিধা নেই। আর এক ম্যাডাম আছে আমাদের। তাহলে দেখেন, প্রথমেই কিন্তু চ্যালেঞ্জ ছিল। আমরা আমাদের এখানে আরেকজন প্রতিষ্ঠান প্রধান রয়েছেন, আমাদের দৌলতদিয়া মডেল হাই স্কুল। এই স্কুলটা যে অবস্থানে অবস্থিত, এটা একেবারে চরের একটা স্কুল, তাই না? আর আপনিও যে এখানে অবস্থান করেন, যে মাদ্রাসায় রয়েছেন, এইটাও কিন্তু একটা চরের কাছে। কিন্তু আমরা যে অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের পরিবেষ্টিত আমাদের সমাজ ব্যবস্থা, এখানে ম্যাক্সিমাম হলো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের শিক্ষার্থীরাই এখানে বেশি। তা আমরা যে অনলাইন ক্লাস নেব, এরা যে দেখবে, এটা কিন্তু চিন্তা করতে পারি নাই প্রথমত। তারপরে কিন্তু আমরা পরবর্তীতে যখন রাজবাড়িতে আপনারা নিচ্ছেন, অনেক টিচারই কিন্তু আগ্রহ পরবর্তীতে আস্তে আস্তে বাড়লো। কিছু আমরা আমাদের গলন্দ প্রতিষ্ঠান প্রধানদের সাথে আমরা আলোচনা করে অনেকে কিন্তু আস্তে আস্তে ডিভাইস সংগ্রহ করতে লাগলো এবং আস্তে আস্তে কিন্তু চটপট হইতে লাগলো। তারপরে এক পর্যায়ে কিন্তু গলন্দ অনলাইন, রাজবাড়ী অনলাইন স্কুলের ক্ষেত্রে দেখা গেল যে আমার গলন্দ যে সম্মানিত শিক্ষক যারা ক্লাস নেবেন, তারা তেমন একটা সুযোগ পাচ্ছে না। তার থেকেই কিন্তু সৃষ্টি হলো আপনারও কিছু অভিমান আছে। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা দেখেন আপনাদের সহযোগিতায় আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু হলো অগাস্ট থেকে।
সেদিন যে আমরা জেলায় যে মিটিং করলাম, আমাদেরকে পিছিয়ে দিতে চায়, কিন্তু আমরা আমাদের উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল সম্মানিত শিক্ষক এবং মাদ্রাসার সকল শিক্ষক কিন্তু আমরা কিন্তু এই মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু সবাই আমরা শিক্ষক বাতায়নের অনেক আগে সদস্য হয়েছি। এটা কিন্তু রাজবাড়ী জেলায় কিন্তু কেউ পারেনি। কিন্তু এটা ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক সবাইকে। এই কাজটা আমরা অনেক আগে করেছি। আর এই কারণেই কিন্তু আমরা দেখেন এখানে পরবর্তীতে যে আমরা অগাস্টে এই যাত্রা শুরু করলাম, যে আমরা আমাদের সক্রিয়তা সম্পর্কে সচেতন হব এবং আমাদের অস্তিত্ব আমরা আলাদাভাবে সেটা প্রকাশ করব। সেখান থেকেই কিন্তু বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশই বলি আমাদের গলন্দ অনলাইন স্কুলের যাত্রা শুরু হলো। সেক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের এ পর্যায়ে মাদ্রাসার প্রায় 87% টিচাররা কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছেন, এমনকি প্রতিষ্ঠান প্রধানও রয়েছেন। এবং হাই স্কুলের ক্ষেত্রেও কিন্তু 2-3টা স্কুলে দেখেছি যে 100% টিচাররাই কিন্তু ক্লাস নিচ্ছেন। কিন্তু একটা জিনিস চ্যালেঞ্জ রয়েছে যে শিক্ষার্থীরা কিন্তু আচ্ছা, আমাদের সম্মানিত আমাদের যে নির্বাহী সম্পাদক রয়েছেন উনি জানতে চাই অ্যাসাইনমেন্ট সম্পর্কে চলছে, যাই আমি বলছি এই মুহূর্তে কিন্তু আমাদের অনলাইন ক্লাস গ্রহণ কিন্তু সক্রিয় এবং স্কুল মাদ্রাসা সবাই মিলে নিচ্ছে। আর এই মুহূর্তে যে কার্যক্রমটা রয়েছে সেটা হলো আমাদের অধিদপ্তর থেকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছে, অ্যাসাইনমেন্ট গুলো এখন এই 4র্থ সপ্তাহ চলছে, এটা 6ষ্ঠ সপ্তাহ পর্যন্ত চলবে, অর্থাৎ ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত টেন্টেটিভ শিডিউল। অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্কুল মাদ্রাসা গুলো দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট গুলো এগুলো জমা দেওয়া শুরু হয়েছে, তৃতীয়টা চলছে। এইটা আমি মনে করি দেখেন এখন যদি আমাদের শিক্ষাবর্ষ শেষ হয়ে যাচ্ছে, যদি কোভিড-19 এভাবে দীর্ঘায়িত হয়, আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এবং 21 সালের প্রথম থেকে কিন্তু প্রথম সপ্তাহ থেকে আমাদের এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম, অর্থাৎ যদি আমাদের সরকার কর্তৃক সংসদ টেলিভিশনে যদি আমার ঘরে আমার স্কুল এটা পর্যায়ক্রমে পাঠদান শুরু করে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি আলাদা অনলাইন স্কুল খুলে তাদের নিজের ক্যাচমেন্ট এরিয়ার স্টুডেন্টদের সাথে সংশ্লিষ্ট থাকে, এইভাবে চলতে থাকবে অ্যাসাইনমেন্ট এবং শিক্ষা কার্যক্রমে অ্যাক্টিভ থাকবে। বাচ্চারা কিন্তু আমাদের থেকে লেখাপড়া থেকে বিচ্যুত হবে না। তারপরেও কিন্তু শিক্ষকদের কিছু দায়িত্ব রয়েছে, কিছু কিছু হোমওয়ার্ক বা কিছু কিছু ক্ষেত্রে আমি সম্মানিত শিক্ষকদেরও রিকোয়েস্ট করবো যে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া যে আমাদের বাচ্চাগুলো ডিএল হয়ে যাচ্ছে কিনা, জোরে পাওয়ার উপক্রম হয়েছে কিনা। কিছু কিছু তো মানে শিক্ষা বইয়ের সাথে তো সংশ্লিষ্টতা নাই অনেকদিন যাবত, এটা তারা অ্যাডাপ্ট করতে পারবে কিনা, এটা আমাদেরকে আরো আগাতে হবে। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত সুচিন্তিত এবং গুরুত্বপূর্ণ অনেক কথা আমরা এতক্ষণ শুনলাম। আমাদের সঙ্গে যারা আছেন মতিউর রহমান স্যার, তারপরে শরীফ আইসিটি, সবাইকে ধন্যবাদ এবং আরো অনেক স্যাররা ম্যাডামরা যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাথে আছেন বলে আমাদের অনুষ্ঠান এত সুন্দর, ভালো লাগে, পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এখানে থাকতেও ভালো লাগে। আর শিক্ষারালো.com তো অনেক প্রচারিত এবং অনেক প্রিয় একটা মাধ্যম। তো আমি এবার আমাদের প্রধান শিক্ষকের কাছে যেতে চাই। তো আমি একটা কথা বলি, আমার প্রধান শিক্ষক কিন্তু আর আমরা কিন্তু স্কুল জীবনের বাল্য বন্ধু বলা যায়। আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি নাজিরউদ্দিন হাই স্কুলে। তো স্যার, আপনি এই যে যখন করোনা শুরু হয়ে গেল, আমরা কিন্তু একটা ভয়ের ভিতরে একবারে ভীত ছিলাম, সন্তুষ্ট ছিলাম, অনেকে কিন্তু এক পর্যায়ে একেবারে মানসিক রোগীর মতো কিন্তু হয়ে গিয়েছিলাম, কারণ এত ভয়, এত মৃত্যুর সংখ্যা, এবং আবার কিন্তু দ্বিতীয় দফা আসতে শুরু করছে। তো স্যার, এই যে এই করোনার সময়ে আমরা যারা অনলাইনে পাঠদান করেছি বা করছি এখনো, তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমন এলাকাগুলোতে বাস করি, বিশেষ করে আপনি যে দৌলতদিয়া, ওটা কিন্তু নদী ভাঙন এলাকা। তো আর নদী ভাঙলে কিন্তু মানুষের আসলে কিছুই থাকে না, আমরা সবাই জানি সেটা। তো অনেক কষ্ট হয় এবং অন্য জায়গায় গিয়ে বাড়ি করতে হয়। তো এই যে সুবিধা বঞ্চিত যে শিক্ষার্থীরা, স্যার আপনি এই সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের যে অনলাইন যে শিক্ষণের জন্য কি কি পদক্ষেপ আপনি নিয়েছেন, বা কিভাবে বুঝতে পারছেন যে এই সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে? স্যার আপনি আনমিউট করে নিন, আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করে নিন। জি, শোনা যাচ্ছে। সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে আমি যে জায়গায় আছি, বাংলাদেশের
নাভি কেন্দ্র, গলন্দে, দৌলতদিয়া, নদীবন্দর, এখানে বিভিন্ন লোকের যাতায়াত। জি স্যার। এখানে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। বলতে গেলে সুবিধা বঞ্চিত দৌলতদিয়ায় বেশি। আর বাংলাদেশের মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে যে এই যে একটা জিনিস আছে যেটার নামে রোথেল নামে পরিচিত, এই যে সুবিধা বঞ্চিত লোকের বসবাস। আর যেহেতু নদীর এরিয়া, নদী ভাঙন এলাকা, সুবিধা বঞ্চিত এলাকার লোকজনই বেশি। আমাকে এই সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে হয়। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রথম দিকে যখন অনলাইন ক্লাস শুরু হয় এসেছিলেন দেখতে। তো আমি এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য, যাদের মোবাইল নাই, ডিভাইস নাই বা স্মার্টফোন নাই, ক্লাস নিতে পারে না, তাদের বলেছিলাম তোমরা প্রয়োজনে, এদের সংখ্যা কম, তোমরা স্কুলে এসে আমাদের সাবজেক্ট ক্লাস দেখতে পারবে, কারণ স্বাস্থ্যবিধি মেনে। এবং এরা প্রয়োজন বোধে তোমরা অন্য কারো, যদি তোমার আশেপাশে থাকে, মোবাইল টাচ ফোন থাকে, এমবি না থাক, এমবি আমাদের ওয়াইফাই নিয়ে আছে স্কুলে, তোমরা ক্লাস দেখতে পারবে। কারণ আমাদের বিশাল মাঠ এবং বিশাল ক্যাম্পাস, এখানে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসটা দেখতে পারবে। তো স্যার এসে দেখলেন যে দুইটা ছেলে, সে আসলে আমি ভাবছি ক্লাস দেখতেছে, কিন্তু ক্লাস না দেখে ওরা গেমস খেলতেছে। তো স্যার এসে বললেন, কি বাবা তোমরা কি করছো? বললো যে স্যার এই অবস্থা। পরে স্যার বুঝিয়ে বললেন। পরে আমি ওদের মোটিভেশন দিলাম যে আসলে তোমাদের তো ডেকেছি ক্লাস নেওয়ার জন্য, তোমরা ক্লাস না নিয়ে এটা করছো। পরে আসলে তো একটা কথা আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একটা মহৎ কাজ রাতারাতি সংগঠিত হয় না। এই যে আমাদের শিক্ষক ফাইটার, এই যে আমাদের করোনা যোদ্ধা, যারা শিক্ষক এই করোনাকে উপেক্ষা করে ক্লাস নিচ্ছেন, যারা এই করোনাকালে দোকান বন্ধ ছিল, লকডাউন ছিল, তারা বিভিন্ন স্টুডেন্ট পাচ্ছিল না, অনেক কষ্ট করে জোগাড় করে তারা অনলাইনে ক্লাস নিচ্ছে। তো এটা তো ছাত্রদের জন্য। আর এই ছাত্রদের তো এই ক্লাসটা বুঝতে হবে। এটা যখন ওদের বোঝাতে লাগলাম, তখন আস্তে আস্তে ধীরে ধীরে এই আমাদের যে বৃহৎ সংখ্যা বাড়তে লাগলো এবং শিশুরা এটা রিসিভ করতে লাগলো। আমরা যেখানেই যাই, আমরা অভিভাবকদের বোঝাই, আমরা সমাজের যারা সচেতন ব্যক্তি তাদের বোঝাই যে এখন করোনাকালে, এখন তো আমাদের স্কুল খোলার কোনো সময় নাই, কারণ সরকার চিন্তা করছে আগে বাঁচতে হবে, শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ, তাদের বাঁচিয়ে রেখে আমাদের শিক্ষাদান করতে হবে। তো আমরা যেহেতু ক্লাস নিচ্ছি, এই ক্লাস যাহাতে ওরা দেখে, ওরা বোঝে, এটা আপনারা এই সহজে করবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আপনার আসলে ঐকান্তিক প্রসেসটা আছে এবং সেই কারণে কিন্তু আপনারা এভাবে এগোতে পারছেন। তো আমি এবার আমার ম্যামের কাছে যাব। উনি কিন্তু ভালো কবিতা লিখেন, অনেক কবিতার বই ওনার প্রকাশিত হয়েছে, তো আমরা কবিতাও কিন্তু ভালো লিখেন। তো এখন আমি এই যে করোনা কালে আমরা কিন্তু একজন যোদ্ধা, কারণ ডাক্তার তার সেবা দিয়ে যুদ্ধ করছেন, নার্স তার সেবা দিয়ে যুদ্ধ করছেন, কিন্তু আমরা শিক্ষকরাও কিন্তু একটা সেবার মধ্যে আছি এবং আমরা কিন্তু সেবা দিচ্ছি। যখন আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে কারো মায়ের কোল তিনি খালি হোক, এটা চান না, আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু এটা চান না, কারণ মায়ের কোল খালি হলে তারাও কিন্তু একজন মা। এই জন্য মায়েদের যে এই অনুভূতি তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। তো ম্যাম, আপনি আগে কিন্তু ক্লাস নিয়েছেন, সরাসরি ক্লাস নিয়েছেন, তো কে উপস্থিত আছে কে উপস্থিত নেই এটা কিন্তু আপনি জানতে পেরেছেন। অনলাইনে কিন্তু সেই সুযোগটা আপনি কিন্তু পাচ্ছেন না। আপনি কিভাবে নিশ্চিত করছেন যে আপনার শিক্ষার্থীদের যে উপলব্ধি, আমরা কিন্তু যখন ক্লাস নিয়ে থাকি ভালো মন্দ সবকিছু রিপ্লাই পেয়ে থাকি, কিন্তু অনলাইনে কিন্তু আমরা পাচ্ছি না, এবং আমরা যখন ক্লাস নেই মনে হয় যে সামনে শিক্ষার্থী আছে, আসলে কিন্তু নেই, সেভাবে আমরা ক্লাস নিয়ে থাকি। তো ম্যাম, আপনি কিভাবে উপলব্ধি করতে পারছেন যে শিক্ষার্থীদের যে একটা উপলব্ধি, তারা আসলে কিভাবে নিচ্ছে এই ক্লাসগুলো? ম্যাম, যে আপনি বোধহয় আনমিউট আছেন, হ্যাঁ মিউট আছেন, আনমিউট করে নিন প্লিজ। ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাম কি ডিসকানেক্ট? শোনা যাচ্ছে? হ্যাঁ জি, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া
আর এই অনলাইনে ক্লাস নেওয়ার অনেকটা অভিনয় সাপেক্ষ। শ্রেণীকক্ষে আই কন্ট্যাক্ট থাকে, শিক্ষার্থীদের সাথে আই কন্ট্যাক্ট থাকে। আই কন্ট্যাক্টে পড়ানোর যে মজা, এই মজাটা আমাদের অনলাইন ক্লাসে নেই। কিন্তু তারপরও আমাদের এই কাজটি, এই অভিনয়টা করে যেতে হচ্ছে। আর এই অভিনয় যে বেশি পারঙ্গম হচ্ছে সেই ভালো শিক্ষক হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদের বোঝাতে পারছে। এই অভিনয়টা আমাদের এই সময়ে করে যেতে হবে এবং এই অভিনয় আমাদের আরো বেশি দক্ষ হতে হবে। দক্ষ হয়েই আমরা আরো যতদিন আমাদের শিক্ষক বাতায়ন বলেছেন, শিক্ষক বাতায়ন থেকে এই কথাটি বলেছেন, আমাদের ক্লাস শ্রেণীকক্ষে আমরা ক্লাসে যাওয়ার পরেও অনলাইন ক্লাস কন্টিনিউ থাকবে। তো সেক্ষেত্রে অনলাইন ক্লাসের গুরুত্ব অনেক বেশি। তো আমার শিক্ষার্থীরা বা আমাদের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে ভালো রেসপন্স করছে, দেখা যাচ্ছে ভালো রেসপন্স করছে। তারা কমেন্ট অনেকেই তো দেখা যাচ্ছে যে এই বাড়ির কাজ দিচ্ছে, এটা এই শিক্ষকের কাছ থেকে নিচ্ছে, ওই শিক্ষকের কাছ থেকে নিচ্ছে। আমি মার্কেটে গিয়েছি, তখন এক অভিভাবক আমাকে বলছেন, ম্যাডাম আপনি কিন্তু খুব সুন্দর পড়ান। তো আমার তো মনে হয় যে হ্যাঁ, তারা দেখে অনলাইন ক্লাস, গার্ডিয়ান সহ শিক্ষার্থীরা দেখে। অবশ্য সেই জায়গাটা থেকে আমাদের শিক্ষকদের আরো বেশি দক্ষ হয়ে ক্লাস নিতে হবে, কন্টিনিউ করতে হবে। অবশ্যই ম্যাম। জি ম্যাডাম। আসলে ম্যাম, আমার মনে হচ্ছে কি, আমরা আগে একটা গণ্ডির মধ্যে ছিলাম, যেমন আমরা শুধু আমাদের শিক্ষার্থীদের নিয়ে ব্যস্ত ছিলাম এবং আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাস দেখতো, ভালো মন্দ ওরাই বুঝতো। কিন্তু এখন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখছেন, এটা কিন্তু ভালো লাগে এক হিসাবে। করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে, আমরা কিভাবে ক্লাস নিতে হচ্ছে। আমি প্রথম দিন যেদিন ক্লাসে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভয় লাগছিল, কি বলবো, কিভাবে দিবেন সবাই। কিন্তু পরবর্তীতে কিন্তু এখন ভয় লাগে না, মনে হয় কি আমার শিক্ষার্থীরা সামনে আছে। তারপরে আরো ভালো লাগে, আমি কয়েকদিন ক্লাস নেইনি, আমি কিন্তু অসংখ্য ফোন পেয়েছি। আমার আইডি থেকে ওরা কিভাবে ঢুকে ঢুকে মেসেজ করেছে, ম্যাম আপনি ক্লাস নিচ্ছেন না কেন, আমাদের কিন্তু ভালো লাগছে না, আপনি ক্লাস নেন। এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু অনেক অনেক, আসলে কি পেলাম না পেলাম, আমরা কিন্তু সারা দেশের শিক্ষার্থীদের ভালোবাসা পেয়েছি। এটা কিন্তু বড় একটা ব্যাপার। ধন্যবাদ ম্যাম আপনাকে। স্যার, আমি আপনাকে এবার একটু আপনার কাছ থেকে আমরা আপনার মূল্যবান কথা শুনবো। স্যার, আমরা তো সবাই একজন শিক্ষক, একজন কর্মকর্তা, এর বাইরে কিন্তু আমরা সবাই কিন্তু একজন অভিভাবক। স্যার, তো স্যার আপনি এখন যে গোয়ালন্দ উপজেলা আছেন, এখানে কিন্তু আপনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষকদের একজন অভিভাবক, এবং আমি জানি যে আপনি একজন সফল অভিভাবক, কারণ আপনার প্রত্যেকটা কাজ আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারি এবং আমরা কিন্তু আগ্রহের সঙ্গে নেই। যেমন আপনি বলেছেন আমাকে প্রথম ক্লাস নেওয়ার জন্য, আমি কিন্তু শুধু আপনার জন্যই প্রথম ক্লাস শুরু করেছিলাম, কারণ আমি জানি যে স্যার বলেছেন এখানে আমার আর কোনো দ্বিমতের কোনো কিছু নেই। তো স্যার, এখানে যে এই যে করোনা কিন্তু সারা জীবন থাকবে না, হয়তো বা আমাদের কিছুদিন কষ্ট দিচ্ছে, কিন্তু সারা জীবন কিন্তু আমাদের সঙ্গে থাকবেন না। তো স্যার, এখানে দেখেন যে এই করোনা পরবর্তীতে যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার্থীদের সুরক্ষা, আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে এবং শিক্ষার্থীদের কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন এই মুহূর্তে করোনা পরবর্তী সময়ে? স্যার, স্যার আনমিউট করে। জি স্যার, স্যার আনমিউট করে নিন। জি
জি স্যার। ধন্যবাদ ম্যাডাম। জি স্যার। আমার মনে পড়ে জি স্যার। আপনাকে যে ক্লাস নেওয়ার কথা বলা ছিল, আপনি তো একজন আমাদের গলন্দর অনলাইনের একজন ফ্রন্ট ফাইটার, সম্মুখ যোদ্ধা হিসেবে আপনি দায়িত্ব পালন করেছিলেন। আমার মনে আছে যে কোভিড-19 এর মধ্যেও বললেন যে পার্শ্ববর্তী রুমে বা পার্শ্ববর্তী বাসায় কোভিড-19 আক্রান্ত আছে, আর তার ভিতরেও আপনি একটা ডিভাইস আনতে গেলেন। যে ডিভাইসটা একটা বোধহয় ইয়ের কি বলে টিভির সাথে সংযুক্ত করার জন্য একটা ডিভাইস প্রয়োজন ছিল, সেটা এনেই তারপরে ক্লাস নিয়েছেন। জি স্যার। আচ্ছা, রিনা ম্যাডাম কিন্তু খুব সুন্দর কথা বলেছেন যে আমাদের ডিজি মহোদয় কিন্তু বলেছেন যে এই কোভিড-19 পার হয়ে গেলেও কিন্তু এই অভ্যস্ততা আমাদের থাকতে হবে, এই অনলাইন ক্লাস কিন্তু চলবে। আর একটা সুন্দর কথা বলেছেন, এই অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমার যে টিচাররা যা শঙ্কিত বা লজ্জিত প্রথমে ক্যামেরার সামনে আসবে, এই লজ্জা কিন্তু কেটে গেছে। এখন প্রত্যেকেই কিন্তু একটা সুন্দর অভিনয় করতে পারবে। প্রত্যেকের মনে হয় ক্যামেরার সামনে তারা এলে একটা সুন্দর মানে নাটক মঞ্চস্থ করতে পারবে, সুন্দর সুন্দর কথা বলতে পারে। এবং প্রতিনিয়তই কিন্তু আমি লক্ষ্য করছি, হ্যাঁ প্রতিনিয়ত লক্ষ্য করছি যে সবাই কিন্তু একটা ক্লাস নেওয়ার ক্ষেত্রে এমনি ম্যানুয়ালি যে ক্লাস নেয়, ম্যানুয়ালি ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু পুরো প্রস্তুতি থাকে না, কিন্তু যেহেতু ওয়েবে সারাক্ষণ থাকবে এই ক্লাসটা, প্রত্যেকে কিন্তু ভালো মতো দেখাশোনা করে মানে পুরো প্রস্তুতি নিয়ে আসে, উপস্থাপনাটা যদি সুন্দর হয়। আর এটা তো পরবর্তীতে ওয়েবে থাকছে, সবাই ইউটিউবে থাকছে, দেখছে, এটা অধিকত সুন্দর, এটা কিন্তু সবাই সচেষ্ট থাকে। এখন আমাদের কোভিড-19 কবে কাটবে প্রতিনিয়তই কিন্তু চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ডের অন্যান্য দেশ যখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে পরবর্তী কিন্তু বাধ্য হয়েছে বন্ধ করা। মাননীয় প্রধান আমাদের শিক্ষামন্ত্রীও বলছে যে আমরা শিক্ষার্থীদের নিয়ে আর এই বলে এই রিস্ক নিতে চাই না। এখন শিক্ষার্থীরা কোভিড-19 পার করার পরে আমরা তো মনে করি যে কিছু কিছু ক্লাস খুললে দুই একটা ক্লাস মনে হয় ফাঁকা ফাঁকা করা যাবে, কিন্তু যারা চিন্তাবিদ বা স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু কখনোই এটা মত দিচ্ছে না যে ক্লাস এভাবে নেওয়া যাবে। আর শিক্ষার্থীরা যেভাবে ওরা সামাজিক দূরত্ব মেনটেন অনেক সময় করতে পারবে না, ওদের তো সবসময় চঞ্চলতা থাকে। আমার মনে হয় যে পরবর্তীতে এই যে আমরা এখন প্রত্যেক এই যে আমার নির্বাহী সম্পাদক মহোদয় কিন্তু একটা প্রশ্ন করে গেছেন যে আমরা আমার উপজেলায় টিচাররা কেউ বাকি আছেন কিনা বা অনীহা আছে কিনা, কিন্তু না, এখন আমাদের মনে হয় যে মাদ্রাসা এবং স্কুলের প্রত্যেক শিক্ষকই বললাম যে শিক্ষক বাতায়নের সদস্য এবং প্রত্যেকেই কিন্তু যারা পিছিয়ে আছে যেসব শিক্ষক এগিয়ে নিতে কি কি পদক্ষেপ, হ্যাঁ আচ্ছা মানসিকভাবে পিছিয়ে আছে অনেকে, কিন্তু ডিভাইস নিয়ে পিছিয়ে নাই, সবাই প্রস্তুতি নিয়েছেন। আমি যেটা মনে করি যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমরা চাচ্ছি স্থানীয় লোকাল যে কেবল নেটওয়ার্কে এটা প্রকাশ করা, মূলত যাতে আরো ওয়াইডলি এটা হয় ব্রডকাস্ট হয় বা সবাই দেখতে পারে যাদের ডিভাইস নেই দেখতে পারে। সেটা কিন্তু এক্ষেত্রে আমি যেটা মনে করি যে কার্যক্রম আমরা গ্রহণ করবো এটা যাতে সাস্টেইন করে। আমি দুদিন ক্লাস দিলাম তারপরের দিন আর দিতে পারলাম না, এটা হয় না। আবার অনলাইনে যেসব ক্লাস নিচ্ছেন আমাদের শিক্ষকরা, অনেক ক্লাসের মানের ক্ষেত্রে কিছু প্রশ্ন রয়েছে, যেমন অনেকে দূরে থেকে প্রথম কিন্তু অনেক এইটা ত্রুটিটা ছিল, ব্ল্যাকবোর্ডে লিখছেন স্পষ্ট সেটা পড়া যাচ্ছে না, সাউন্ডের সমস্যা আছে বা অবয়ব আঙ্গিকেও কিছু পরিবর্তন দরকার আছে, যেখানে সেখানে দাঁড়িয়ে ক্লাস নেওয়া যাবে না। আপনি যেমন বাসা থেকে সুন্দর ডিসপ্লে দিয়ে বা ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করে যাচ্ছেন, কিন্তু অনেকে সেটা পারছে না, অনেকের সেই ধরনের ডিভাইস হয়তো নাই। আশা করছি আগামীতে হবে, এটা সুন্দর উপস্থাপনা থাকলে আমরা এই ক্লাসগুলো বাছাই করে আমরা আবার এই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটা কিন্তু উপস্থাপন করব। আর যারা পিছিয়ে গেছে তাদেরকে এগিয়ে আনার জন্য আমরা কিন্তু আমাদের উপজেলা একাডেমিক সুপারভাইজার কিন্তু সার্বিকভাবে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যেখানে দুর্বলতা আছে সেখানে গিয়ে কিন্তু ডিভাইস গুলো দেখিয়ে দিচ্ছে এবং তাদেরকে কিভাবে আরো সুন্দর আঙ্গিকে ক্লাস নিতে পারে এটা কিন্তু সার্বক্ষণিক ভাবে তাদেরকে উপদেশ এবং নির্দেশনা দিয়ে যাচ্ছে। জি স্যার। জি স্যার। স্যার কি ডিসকানেক্ট হয়ে গিয়েছে? হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাডাম। আর এই সংক্রান্ত আর কিছু জানা থাকলে আমি বলতে পারি আর কি। জি স্যার, আপনি তাহলে আমি আবার পরবর্তীতে আপনার কাছে আসি। আচ্ছা জি স্যার, আমি এখন আমার প্রিয় প্রধান শিক্ষক শহীদ স্যারের কাছে যেতে চাচ্ছি। তো স্যার আপনি কিন্তু এই যে স্যার কিন্তু বললেন, ম্যাম বললেন যে একজন শিক্ষক কিন্তু পাশাপাশি একজন অভিনেতাও। একজন শিক্ষককে মায়ের ভূমিকা পালন করতে হয়, বাবার ভূমিকা পালন করতে হয়, এবং তাকে কিন্তু এই যে এখন আমরা কিন্তু একটা অভিনয় করছি, কারণ আমরা মনে করছি যে আমাদের সামনে আমাদের সন্তানেরা আছে বা শিক্ষার্থীরা আছে। তো
তো আমাদের এম এ মারুফ সোহেল স্যার আপনাকে বলছেন যে অনলাইন পাঠদানে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটুকু নিশ্চিত করতে পেরেছেন, এক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আপনার যোগাযোগ বা কতটুকু যদি বলতেন। স্যার আপনি আনমিউট করুন। করার জন্য এখন হচ্ছে। জি স্যার বলুন, এখন শোনা। আসলে আমার বিদ্যালয়ে একটা একেবারে বলতে গেলে অজুপায়গারে ছেলেমেয়েরা এখানে আসে, আবার কিছু শহরের মতো আসে। তো এখানে যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু ক্লাসটা দেখছে, আর যাদের স্মার্টফোন নাই তারা কিন্তু ক্লাস দেখতে পারছে না। তাদেরকে বলা হয়েছে তোমরা পাশাপাশি যাদের আছে তাদের বাড়িতে গিয়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাসগুলো দেখো। এবং এটা আমি গ্রুপ মেসেজে আমার শিক্ষকদের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, স্কুলের মাধ্যমে আমি যোগাযোগ করে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমার অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমার প্রতি ক্লাসে ছাত্রছাত্রী শিক্ষার্থীদের ফোন নাম্বার আছে, ক্লাস টিচারদের দেওয়া আছে, তারা যোগাযোগ করছে। আমি নিজেই প্রধান শিক্ষক হিসেবে আমি যোগাযোগ রক্ষা করে চলেছি। তো ক্রমান্বয়ে আমার শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এবং এখন যেভাবে তারা ক্লাস দেখতেছে, তো এটা মনে হয় যে একটা ভালো দিক। এই করোনাকালে তারা যদি ক্লাস না দেখে, আমি আমার উপস্থিতি এই চড়ালাখি হিসাবে এই অ্যাসাইনমেন্টে দেখা যায় যে উপস্থিতি ভালো, তাতে বোঝা যায় যে ওরা মোটামুটি আমাদের ক্লাসগুলো ওরা দেখছে এবং ওদের কাজে লাগছে। ধন্যবাদ স্যার। রিনা ম্যামকে একটু প্রশ্ন করব, সেটা হচ্ছে প্রশ্ন নয়, আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে ম্যাম, এই যে আমরা কিন্তু এই করোনাকালীন সময় শুধু ক্লাস নিচ্ছি তা কিন্তু নয়, আমরা কিন্তু বিভিন্ন প্রশিক্ষণ পাচ্ছি এটুআইয়ের কাছ থেকে। এটুআই কিন্তু আমাদের একটার পর একটা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আমরা এর আগে পেলাম যে কিভাবে ক্লাস নিতে হবে, কিভাবে আমরা এই ডিভাইস গুলো ইউজ করব, এগুলোও কিন্তু আমাদের প্রশিক্ষণ দিয়ে থাকছে। তো আপনি মনে করছেন যে এই প্রশিক্ষণগুলো আমাদের অবশ্যই কাজে আসছে এবং এই প্রশিক্ষণগুলো সরকারের কাছ থেকে আরো কোনো ধরনের প্রশিক্ষণ কি আপনি আশা করেন, বা আমাদের প্রশিক্ষণ দিলে আমরা আরো উপকৃত হতাম, এ ধরনের কি কিছু চাওয়ার আছে আপনার? ধন্যবাদ ম্যাম। শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ম্যাম? ম্যাম প্রশ্নটা আবার ক্লিয়ার করি। আমরা অনলাইন সংক্রান্ত কোনো প্রশিক্ষণ? জি জি, অনলাইন সংক্রান্ত কোনো প্রশিক্ষণ আমরা ক্লাস নেওয়ার জন্য, বা এই যে আমাদের যে কিছু কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, আপনি অনলাইন ক্লাস নেওয়ার সময় অবশ্যই কিছু কিছু প্রবলেম ফেস করছেন, সেগুলো যদি কোনো প্রশিক্ষণ আমরা সরকারের কাছ থেকে পাই তাহলে আমরা উপকৃত হব। এ ধরনের কি ধরনের আসলে কি প্রশিক্ষণের দরকার আছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ ম্যাম, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আসলে আমাদের এই অনলাইন ক্লাস দিতে যে সমস্ত, প্রথমত যে সমস্ত ডিভাইসগুলি সংশ্লিষ্ট অনলাইন ক্লাস নিতে, আপামর সমস্ত শিক্ষকদের যদি শহর থেকে শহরতলিতে যায় বা গ্রামগঞ্জে যায়, সেখানে কিন্তু এই ডিভাইসগুলি আর্থিকভাবে শিক্ষকরা ক্রয় করার সামর্থ্য থাকলেও যেটি সমস্যা আমাদের শিক্ষকদের, সেটি প্রথমত হচ্ছে বিদ্যুৎ, তারপরে আরেকটি ভাইটাল পয়েন্ট সেটি হচ্ছে ওয়াইফাই বা মেগাবাইট। এই দুটি বিষয় থাকছে অনলাইনের ভাইটাল পয়েন্ট। আর ডিভাইসগুলি সংযোজন করা, অনলাইন ক্লাসের ডিভাইসগুলি সংযোজন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ডিভাইসগুলিকে
একত্রিত করে একটি মানসম্মত ক্লাস উপস্থাপন করার জন্য অবশ্যই সমস্ত শিক্ষকদের সরকার আমার শিক্ষামন্ত্রীকে বিনীতভাবে আমি অনুরোধ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত শিক্ষকদের একটি ভালো প্রশিক্ষণ দিতে হবে। তাহলে আমাদের এখান থেকে অর্থাৎ এই গ্রামগঞ্জ সকল জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকদের মাধ্যমে অনলাইনের মাধ্যমে উপকৃত হবে। ধন্যবাদ ম্যাম, অনেক ভালো বলেছেন। আসলেও প্রশিক্ষণ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। যে যেমন আমরা জানতামই না যে কিভাবে এই ডিভাইস গুলো ইউজ করতে হয়। এখন আর তেমন চোখে পড়ে না, কিন্তু প্রথম দিকে অনেকে কিন্তু রোটেশন সেটাও কিন্তু অন করতে ভুলে যেতেন। এমনও হয়েছে, আমাদেরও হয়েছে, সবারই হয়েছে। তো আমি এই পর্যায়ে আমাদের অনেকটা সময় গড়িয়ে গিয়েছে, আমরা অনেক সুন্দর সুন্দর আলোচনা শুনলাম। তো আমি এখন আপনাদের কাছে শেষ বারের মতো আমি একটু শুনতে চাইছি যে এই যে আমরা কিছু বলতে পারছি, আমরা আমাদের মনের কথা বলতে পারছি, আমরা শেয়ার করতে পারছি, আমরা ভালো ভালো কথা শুনতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পাচ্ছি, এবং আমাদের কিন্তু এর থেকে অনেক উপকার হচ্ছে এবং আমরা উপকৃত হচ্ছি। তো এই অজানা অনেক কথাই কিন্তু আমরা শুনতে পেলাম, এবং কে কিভাবে আমাদের এই করোনাকালীন সময়ে আমরা কিভাবে যুক্ত হচ্ছি এগুলো কিন্তু আমরা জানতে পারছি। তো আমি আমার শ্রদ্ধেয় স্যারের কাছে, মাধ্যমিক স্যারের কাছে আমি একটা শুনতে চাইছি যে এই যে শিক্ষারআলো.com, এই শিক্ষার আলোতে আমাদের জন্য এই যে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন, তো এই শিক্ষার আলো অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে এবং শিক্ষারআলো.com এর এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? স্যার, শিক্ষারআলো.com আমাদের যে সুন্দর একটা আয়োজন করেছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এখানে আসতে পেরে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাইছি। ধন্যবাদ ম্যাডাম। শুনতে পাচ্ছেন কি? ক্লিয়ার? জি স্যার। পরিষ্কার শুনতে পাচ্ছেন? আসলে এর আগেও কিন্তু আমরা একটা এই ধরনের প্রোগ্রাম করেছি, অন্য শিক্ষা.com কিংবা অন্য একটা ইয়ে থেকে আমরা করেছি। এটা খুবই ফলপ্রসূ বলবো। এখানে যে এই শিক্ষারআলো.com যেটা আয়োজন করেছে সারা বাংলাদেশে অন্যান্য উপজেলাতে করছে, এবং বিভিন্ন বিষয়, শুধু শিক্ষা বিষয়ক তা না, সাংস্কৃতিক বিষয় এবং অন্যান্য বিষয়ে বোধহয় এই ধরনের আয়োজন করে থাকে। এটা খুবই ভালো। মানে এই কোভিড-19 এর কারণে আমরা যে সবাই মানে প্রাণ খুলে হাসতে পারছি না, আমাদের শিক্ষা ব্যবস্থাই অনেকটা কি বলবো করোনা আক্রান্ত। কারণ এর ভিতর দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের অর্থনৈতিক সুযোগ রাখতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে, শিক্ষার্থীদেরকে ধরে রাখতে হবে, বা শিক্ষা ব্যবস্থাটাকে আরো এর সাথে খাপ খাওয়ে আমাদের প্রযুক্তিকে প্রযুক্তির অ্যাডাপ্টেশনটাকে একটু বাড়িয়ে মানে শিক্ষার্থীকে কিভাবে আরো শিক্ষার সাথে সংশ্লিষ্ট করা যায়, এটা মানে আমাদের করা দরকার। আর এই ক্ষেত্রে এই যে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমি মনে করি আমাদের শিক্ষারআলো.com। আগামীতে আরো এই ধরনের প্রোগ্রাম করলে আমরা সংশ্লিষ্ট থাকবো বা আয়োজনে থাকবো। শিক্ষারআলোর নির্বাহী সম্পাদককে ধন্যবাদ জানাই এই ধরনের আয়োজন করেন। স্যার, আমাদের মারুফ সোহেল আপনাকে একটা প্রশ্ন করেছেন, মানে জানতে চাচ্ছেন যে করোনা পরবর্তীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কি কি কাজ করা যেতে পারে, আপনি বিষয়টি নিয়ে কি ভাবছেন? ঝরে পড়া রোধে শিক্ষা বিভাগ থেকে যেসব আয়োজন করা হয়, আমাদের মূলত শিক্ষা বিভাগ থেকে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে একটা চালু আছে যে ঝরে পড়া শিক্ষার্থীকে আমাদেরকে নিয়ে আসতে হবে, আমাদের মেইন স্ট্রিমের সাথে তাদেরকে রাখতে হবে। এজন্যই যে আমাদের যে স্টাইপেন্ড প্রোগ্রাম গুলো আছে, আর্থিক সহায়তা দিয়ে থাকে, তাদের এই সহায়তা দিয়ে হলেও বা আমাদের অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ করে তার সাথে তার কি কি সমস্যা আছে, আর্থিক সমস্যা যেগুলো আছে এগুলো মিটিয়ে শিক্ষার সাথে নিয়ে আসা যায় কিনা। কারণ এই দেখা যাচ্ছে যে শুধু মাধ্যমিক পর্যায়ে না, প্রাথমিক পর্যায়ে কিছু বাচ্চা আমাদের একদম ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষজ্ঞরা বলছে। তারপরেও আমরা দেখছি যে ক্লাস 8, 9 ঠিক এইসব ক্লাসগুলোতে কিছু শিক্ষার্থী কিন্তু আমরা ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। লেখাপড়া হচ্ছেই না, কিছু কাজ করি, তাই না? অর্থাৎ অভিভাবকরা কিন্তু নিম্নবিত্ত, যে বসেই আছো, লেখা নাই, স্কুল নাই, কলেজ নাই, বসেই আছো, তাহলে কাজ করো, তাই না?
এই ধরনের শিক্ষার সাথে কিছুটা বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের সামাজিক বা এই মোটিভেশন ওয়ার্ক বা আমাদের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে শিক্ষার ক্ষেত্রে, বা শিক্ষা প্রতিষ্ঠানরাও করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক সমাবেশ করে ঝরে পড়া যারা অলরেডি এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বেছে ফেলতে পারবো যে কে কে আমরা হারাচ্ছি, কাদেরকে আমরা, তাই না? অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে নাকি, আমার হাজিরা খাতায় যে স্টুডেন্ট গুলা নাম ছিল, এন্ট্রি ছিল, তারা সবাই কেন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না? তাহলে নিশ্চয়ই তারা নেই। এর ভিতরে কিছু হতে পারে, যেহেতু বাল্য বিবাহের প্রভাব এখন রয়ে গেছে, এক্ষেত্রে আমাদের কিছু মানে কি বলে ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগে থেকেই আমাদের এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। স্যার, এই যে শিক্ষার্থীরা যে ঝরে পড়ছে এবং এই যে বাল্য বিবাহের কথা আপনি বললেন, তো এই বাল্য বিবাহ স্যার রোধে আমরা শিক্ষক বা আপনি সহ আমরা কি করতে পারি? আমাদের গ্রামগঞ্জে কিন্তু বেশিরভাগই বাল্য বিবাহটা অনেক বেশি হচ্ছে, কারণ বাল্য বিবাহটা একটা রোগ বলা যায় একরকম। বাচ্চা একটু বড় হলেই বলে মেয়ে বড় হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেবে, এই ধরনের কিছু কিন্তু হয়ে যাচ্ছে। তো স্যার, আপনি কি মনে করছেন যে এই বাল্য বিবাহটা আমরা কিভাবে? ধন্যবাদ। এটা কি বলবো, এটা আমার গলন্দের জন্য একটা কি বলবো, এটা সামাজিক ব্যাধি, সামাজিক কারণ হয়ে, ব্যাধির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের এই যে কি বলে মহিলা বিষয়ক কর্মকর্তা আজও কিন্তু আমাদের এই দৌলতদিয়া মডেল স্কুলে একটা বাল্য বিবাহের ঘটতে যাচ্ছে বোধহয় 22 তারিখে স্টুডেন্ট সে ফোন করেছিল, 22 তারিখে তার বিবাহ তারিখ নির্ধারণ করেছে, ক্লাস 8-এ পড়ে। এটা সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে কিছু কিছু অভিভাবক কিন্তু আগেই বিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং সামাজিক ভাবে কিন্তু এভাবে কিন্তু আমাদের বিধিসম্মত না। এর সাথে জড়িত রয়েছে কিছু অভিভাবক এবং কিছু কি বলবো দুষ্টু চক্রও আছে, তাই না? এই যে আমরা যতই বলি অভিভাবককে আমরা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বলে যাচ্ছি, অভিভাবকদের সচেতন করছি, অভিভাবকরা গোপনে, এর বয়স হয় না তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে তারা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছে, বলে না বিয়ে দেয়নি, এইভাবে সামাজিক ভাবে দেয় না, কিন্তু ভাবে গোপন রাখে, অনেকদিন পরে কিন্তু এটা প্রকাশ পায়। আজকেও কিন্তু একটা ঘটনা দেখেছি, বাল্য বিবাহ, বাচ্চা সহ আসছে, এটা অনেকটা বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে, এখন সে আসছে, এখন তাদের হুট করে বিয়ে দিয়েছিল, এখন তারা আর সংসার করতে চাচ্ছে না। বাল্য বিবাহের প্রভাব যেটা, সেটার প্রত্যক্ষ সাক্ষী আজকে একটা দেখলাম, এই গলন্দেই হচ্ছে। আর একটা বিষয় হলো, যখন জেএসসি জেডিসি পরীক্ষা হয় তখন ম্যাক্সিমাম যে অনুপস্থিত যে স্টুডেন্ট, তার ম্যাক্সিমাম যে মেয়ে যা আছে, মেয়ে শিক্ষার্থী, তার অধিকাংশই দেখি যে এই বিবাহিত। এই বাল্য বিবাহ ঠেকানোর জন্য সরকার যে স্টাইপেন্ড প্রোগ্রামটা আছে ইয়ে পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কিন্তু অনেকটা প্রভাবটা অনেক জায়গায় কমে গেছে, কিন্তু এই অঞ্চলটা দেখি যে এখনো এই প্রভাব এখনো রয়ে গেছে। এটা আমাদের অভিভাবকদের আরো সচেতন করতে হবে এক্ষেত্রে। আর আমরা প্রত্যেক স্কুলে কিন্তু এর আগে, বিশেষ করে বালিকা বিদ্যালয়গুলোতে আমরা কিন্তু একটা বাল্য নিরোধ বা বাল্য বিবাহ বাধা সৃষ্টি করতে পারে এই ধরনের কিন্তু একটা কমিটি গঠন করে দিয়েছি। তাদেরকে সাইকেলও দেওয়া হয়েছে, কিন্তু উপজেলা পরিষদ থেকে সাইকেল কি দেওয়া হয়েছে যে ওরা যাতে এই সংবাদ দিতে পারে। বিশেষ করে আপনার অঞ্চলে হইতে পারে যে আমাদের গুদানচর এবং এই দেবগ্রাম, দৌলতদিয়াও আছে, এবং ছোট বাগলাতেও দেখেছি কিছু কিছু অঞ্চলে এই প্রভাবটা এখনো আছে। আমরা তারপরেও সামাজিক ভাবে কিন্তু এটা মেনে নিলেও কিন্তু আমরা প্রশাসনিক ভাবে বা এই সরকারি বিধিনিষেধের মধ্যে কিন্তু এটা প্রযোজ্য না। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর কিন্তু সার্বক্ষণিক ভাবে লেগে আছে। আর যখনই কোনো জায়গায় আমরা, আমাদের শিক্ষকরা জানান আমাদেরকে যে আমার এই মেয়েটা বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা কিছু করতে পারছি না, আমাদের সহযোগিতা নিলে কিন্তু তাৎক্ষণিক ভাবে কিন্তু আমরা পুলিশ সহায়তা বা আইনি সহায়তা নেওয়ার জন্য কিন্তু আমাদের এসিল্যান্ড হোক আর আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক তাৎক্ষণিক ভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। জি স্যার। স্যার, আপনাকে একজন মতিউর রহমান স্যার উনি বলেছেন যে বেশি সংখ্যক শিক্ষার্থীরা যাতে অনলাইন ক্লাসে অংশ নিতে পারেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাধ্যমতো চেষ্টা করতে পারে, যদিও আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে তবুও চেষ্টা চালিয়ে যেতে পারে। এই যে বেশি সংখ্যক শিক্ষার্থীরা কিভাবে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে, এ ব্যাপারে আমাদের আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে স্যার? সবচেয়ে কঠিন প্রশ্ন এটা। এক্ষেত্রে এটা আমি ফিল করি, এখন বলি যে অনলাইন ক্লাস, এখন অনলাইনের প্রকারভেদ তো দেখেছেন, আমরা যেটা এই যে কথা বলছি একভাবে, আবার অনেকে তো কি বলবো ইন্টারেক্টিভ, যেটা জুমে ক্লাস নিচ্ছে, এই বাচ্চারা তো সরাসরি যুক্ত হইতে পারছে, যেটা বললাম যে জেলা পর্যায়ে হোক আর ডিভিশন পর্যায়ে হোক, ঢাকা সিটি কর্পোরেশন
এইগুলাই নিচ্ছে, কিন্তু এই উপজেলা পর্যায়ে ফেসবুক লাইভে যারা দিচ্ছে এর অনেকটাই কার্যকরী বা ভিউয়ার দেখে আমি শঙ্কিত আর কি। অনেকে হয়তো পরে দেখছে বা ক্লাসগুলা পরবর্তী দেখে, কিন্তু এতে আমরা এটা আগায় নিতে আমাদের অভিভাবকদের আগায় আসতে হবে আগে, তাদেরকে সহজলভ্যতা হিসাবে। এখন শিক্ষায় বাজেট যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে হয়তো ইন্টারনেটের ইয়েটা কানেক্টিভিটিটা একটু সহজলভ্য যদি হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটা অ্যাভেল করতে পারবে। আর ডিভাইস কেনার ক্ষেত্রে এইটা একটু কঠিন ব্যাপার, এইখানেই আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখনো আমি মনে করি যে 40 থেকে 50% এটা অ্যাভেল করতে পারবে, আর এই বাকিটাই এই নিয়ে সমস্যা। সব ক্ষেত্রেই বলেন, আমরা নিজেই দেখি যে আমার গলন্দ অনলাইনে যেসব শিক্ষকরা ক্লাস নিচ্ছেন, আমি আগে দেখি ভিউয়ার চেক করি, ভিউয়ার শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় আমি নিজেই একা। তারপরেও কিন্তু আমি বলি যে না, চালিয়ে যান, এটা একসময় হবে, এই অ্যাডাপ্টেশনটা হবে আমাদের আস্তে আস্তে। এখন বলি অনেক শিক্ষার্থী কিন্তু স্কুলে এসে বলে যে আমার বেতন দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু সে দেখি 2-3 জন টিচারের কাছে প্রাইভেটে পড়ে। এখন এর মধ্যে লুকায়িত আছে আমাদের হয়তো আর্থিক সামর্থ্য আস্তে আস্তে বাড়বে, এই ডিভাইস একসময় আরো সহজলভ্য হয়ে যাবে। একসময় দেখা যাবে যে ইউনিয়ন কাউন্সিলে বা ডিজিটাল সেন্টারের মাধ্যমে স্ক্রিনে 2-4 জন করে দেখতে পাবে, বা আমরা যদি এই কেবল নেটওয়ার্ক ব্যবহার করি সেক্ষেত্রে আরো কিন্তু অংশগ্রহণ বাড়বে, সংশ্লিষ্টতা বাড়বে। স্যার অনেক ধন্যবাদ, আপনার অনেক মূল্যবান কথা আমরা শুনলাম এবং আপনার অনেক মূল্যবান সময় এই শিক্ষা.com কে দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আমি জানি যে আপনার পদক্ষেপ অবশ্যই গ্রহণযোগ্য এবং আপনি যেসব পদক্ষেপ নিয়ে যাচ্ছেন আমাদের গোয়ালন্দ উপজেলায় সেটা আসলে প্রশংসার দাবি রাখে। তবে এখন আপনি যে চিন্তাটা করেছেন যে টিভিতে আমাদের এই ক্লাসগুলো যেন দেখতে পায়, সেটাও কিন্তু অনেক ভালো একটা উদ্যোগ। কারণ আমাদের শিক্ষার্থীরা যদি নেট প্রবলেম থাকে বা নেট কিনতে পারে না, এ ধরনের সমস্যা ভুগে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি যে পদক্ষেপ নিচ্ছেন এটা আসলে খুব প্রশংসার দাবিদার এবং আমার মনে হচ্ছে এটা ভালোই হবে স্যার। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আমরা তাহলে এখন একটু শহীদুল ইসলাম স্যারের কাছে আসছি। স্যার, এই যে শিক্ষার.আলো.com এটা আমাদের যে সুন্দর একটা প্ল্যাটফর্ম করেছে, আমরা এখানে কিছু বলতে পারছি। তো আপনি এই যে এখানে এসছেন, আসার পরে আপনার আসলে এমন মনে হচ্ছে যে এ ধরনের অনুষ্ঠান আরো করার দরকার এবং এটা প্রচারণা মানে একটু যদি সংক্ষেপে বলতেন। স্যার মিউট রাখেন। একটা খুবই যুগোপযোগী একটা পদক্ষেপ নিয়েছেন। আমরা যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি শিক্ষার্থী অভিভাবকদেরকে জানাতে পারি আমাদের মেসেজগুলো, তাহলে খুবই উপকার হবে দেশের জন্য এবং দেশের জন্য, বিশেষ করে আমার কোমলমতি শিশুদের জন্য। এই শিক্ষার.আলো.com কে আমি আমার পক্ষ থেকে অন্তরস্থ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। এইটা যেন কন্টিনিউ থাকে এবং এই আলোচনায় যাতে শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক, ছাত্ররাও অংশগ্রহণ করতে পারে, তাদের কথা বলতে পারে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। আমি এটা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তো ম্যাম, আপনি যদি সংক্ষেপে কয়েকটা কথা দিয়ে বলেন যে এই যে শিক্ষার.আলো.com যে অনুষ্ঠানটা করেছেন এটা আসলে প্রশংসার দাবিদার। আসলে আপনি কি মনে করছেন যে এই যে আমরা কথা বলছি, আমরা শেয়ার করছি, এটা আসলে কি উপকৃত হব আমরা অনেকেই? জি ম্যাম, যদি অল্প কথা একটু উত্তর দিতেন। এই আয়োজনকে আপনি কিভাবে দেখছেন? জি, শুনতে পাচ্ছেন? আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করুন। ম্যাম, আমরা এখন সবাই আনমিউট থাকি, সমস্যা নেই, শেষ করে দেবো আমরা। ম্যাম কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তো আমি এই পর্যায়ে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। জি ম্যাম। জি, তাহলে কথা বলেন। জি জি, অল্প অল্প একটু বলুন যে শিক্ষার আলো সম্পর্কে আপনি যদি বলতে চান। জি ম্যাম। জি, শুনতে পাচ্ছি, বলেন। প্রশ্নটা আবার একটু রিপিট করেন। জি জি ম্যাম। ম্যাম, এই যে আমরা শিক্ষার.আলো.com যে অনুষ্ঠানটা, জি আপনি শুনেন
যে এই যে শিক্ষাদালো.com যে অনুষ্ঠানটা করেছে আসলে এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এবং আপনি মনে করছেন যে এটা কি ধরনের অনুষ্ঠান? ধন্যবাদ ম্যাম, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। অবশ্যই শিক্ষাদালো.com প্ল্যাটফর্ম সুন্দর একটি আয়োজন করেছেন, যেটি আমি এই পেজে ঢুকে দেখেছি 2016-18 করেছেন। তো আমি তো কৃতজ্ঞতা প্রকাশ করছি MA মারুফ সোহেল স্যারের কাছে, অর্থাৎ সে বিগত দিনেও এই কাজটি করে এসেছেন। আর এই করোনাকালীন সময়ে এরকম এমন একটা অনুষ্ঠান আসলে ফলপ্রসূ মনে হচ্ছে। জি ম্যাম, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, এবং বিশেষভাবে ধন্যবাদ আমাদের অনেক দর্শক কিন্তু আমাদের সঙ্গে আছেন। সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি আশা করছি এই শিক্ষাদালো.com এই প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানগুলোতে আপনারা অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আপনাদের মাঝে আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের কথার যে এই যে প্রশ্ন রেখেছেন, কমেন্টস করেছেন, এই জন্য আপনাদের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ, এবং আমি আশা করব প্রতিনিয়ত আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর বিশেষভাবে আমার স্যার ম্যাডাম এবং আমার উপজেলা মাধ্যমিক স্যার সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে অনেকটা সময় আপনারা দিয়েছেন এই জন্য। তাহলে স্যার আমরা আজকের মতো শেষ করব, এবং আমরা আগামীতে আবার আসব কোনো বিষয় নিয়ে। আমরা আশা করব আপনারা সবাই সব সময় শিক্ষাদালো.com এর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ স্যার, সবাই আনমিউট করে কথা বলেন। তো আমরা এখন শেষ করে দেব। স্যার আসসালামু আলাইকুম, শুভরাত্রি স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, শুভরাত্রি। ধন্যবাদ।